নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন ঝকঝকে একটি পর্ব নিয়ে চলে এসেছি যথারীতি। আজকের গন্তব্য আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই। আজ যাব হুগলির এক প্রাচীন, সমৃদ্ধ এবং ঐতিহাসিক জনপদ আদি সপ্তগ্রাম। ট্রেনে ঘণ্টা খানেকের রাস্তা। চলে এসেছি দমদম স্টেশনে। ধরে নেব 8টা 18-র শিয়ালদহ কাটোয়া লোকাল। তাহলে আগে ট্রেন ধরে নিই, বাকি কথা ট্রেনে উঠে বলছি। উঠে গিয়েছি ট্রেনে। এই ট্রেনে যাওয়ার একটা সুবিধে, এটা সরাসরি আমায় ব্যান্ডেল নামাবে। নৈহাটি থেকে ট্রেন পাল্টানোর ঝঞ্ঝাটি নেই। তবে ব্যান্ডেল থেকে আবার আদি সপ্তগ্রাম যাওয়ার ট্রেন ধরতে হবে। যাই হোক, যাত্রাপথে এবার তাহলে আদি সপ্তগ্রাম সম্পর্কে দু চার কথা জেনে নিই। তাহলে ঘোরার সময় আপনাদেরও বুঝতে সুবিধে হবে। সপ্তগ্রাম বা সাতগাঁও বা আদি সপ্তগ্রাম একদা ছিল মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর এবং দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান নগরী। কিন্তু পলি ঘনীভূত হয়ে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার ফলে এই বন্দর নগরীর পতন ঘটেছিল। বিংশ শতাব্দীর প্রথম ভাগে এই অঞ্চলটি একটি প্রায় গুরুত্বহীন হাট অঞ্চলে পরিণত হয়। সপ্তগ্রাম শব্দটির অর্থ 7টি গ্রাম। সপ্তগ্রাম নামটির ব্যুৎপত্তি প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। কনৌজের রাজা প্রিয়বন্তে 7 পুত্র ছিল: অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন এবং ভব্য। এই 7 ভাই রাজকীয় জীবনে বিতৃষ্ণ হয়ে নিভৃতে ধ্যান করার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে বের হন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে উপস্থিত হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং সেখানকার 7টি গ্রামে নিজ নিজ আশ্রম স্থাপন করেন। এই গ্রামগুলি হল বাঁশবেড়িয়া, কৃষ্ণপুর, বাসুদেবপুর, নিত্যানন্দপুর, শিবপুর, শাম্বচোরা ও বলদঘাটি। এইভাবে এই 7টি গ্রামকে ঘিরে গড়ে ওঠে সপ্তগ্রাম বা সাতগাঁও নগরী। প্রাচীন বাংলা সাহিত্যে সপ্তগ্রামের বারংবার উল্লেখ থেকে এই বন্দরের খ্যাতির কথাও জানা যায়। পঞ্চদশ শতাব্দীতে রচিত বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে, চাঁদ সদাগরের বাণিজ্য তরী সপ্তগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথে যেত। ষোড়শ শতাব্দীতে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম লিখেছেন, সপ্তগ্রাম থেকে বণিকেরা কোথায় না যায়। সপ্তগ্রাম বন্দরের প্রাচীন ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। 1298 সালে দেবকোটের শাসক বাহরাম ইদগিন জাফর খান সপ্তগ্রাম জয় করেন। তিনি এই অঞ্চলের প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ মন্দিরের উপাদান সংগ্রহ করে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এর থেকে অনুমিত হয় পূর্ববর্তী হিন্দু এবং বৌদ্ধ যুগেও সপ্তগ্রাম একটি সমৃদ্ধ নগরী ছিল। উক্ত মসজিদটি জাফর খান গাজীর দরগা নামে খ্যাত, যা আমাদের এর আগের পর্ব ত্রিবেণী ভ্রমণে কিন্তু আছে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে আমি চলে এসেছি ব্যান্ডেলে। সেখান থেকে ধরে নিয়েছি হাওড়া মেমারি লোকাল। ব্যান্ডেলের পরের স্টেশনই আদি সপ্তগ্রাম। আর মাত্র মিনিট 5 সময় লাগবে। ফিরে আসি সপ্তগ্রামের কথায়। বাংলায় তুগলক শাসনকালে ইবন বতুতা সপ্তগ্রামে এসেছিলেন। ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রামে আসা যাওয়া শুরু করেন। এরপরে পর্তুগিজেরা এখানে প্রভাব বিস্তার করে। পর্তুগিজরা সপ্তগ্রামকে বলতো পোর্তো পেকেনু বা ছোট বন্দর, এবং চট্টগ্রামকে বলতো পোর্তু গ্রান্দি বা বড় বন্দর। বিদেশি পর্যটকদের বিবরণ থেকেও সপ্তগ্রাম নগরীর বাণিজ্যিক সমৃদ্ধির অনেক তথ্য পাওয়া যায়। ভেনিসীয় পর্যটক সিজার ফ্রেডেরিক 1563 থেকে 1581 সালের মধ্যবর্তী সময়ে প্রাচ্য ভ্রমণ করেন। তার ভ্রমণ বিবরণী থেকেও ভারত এবং বাংলার অনেক শহর এবং বন্দরের বিবরণ পাওয়া যায়। তিনি লিখেছিলেন, সপ্তগ্রাম বন্দরের 30-35টি জাহাজে মাল তোলা হতো। পরবর্তীতে নদীতে পলি জমে সপ্তগ্রাম বন্দর বেশ ক্ষতিগ্রস্ত হয়। অনেক বণিকই সপ্তগ্রাম ছেড়ে হুগলিতে চলে যান। শেঠ এবং বসাকেরা চলে যান গোবিন্দপুর গ্রামে। এর অনেক পরে সুটানুতিতে আসেন জব চার্নক। সপ্তগ্রাম বন্দরের সম্পূর্ণ পতন হলে উত্থান ঘটে কলকাতা মহানগরীর। কথা বলতে বলতে এসে গিয়েছি আদি সপ্তগ্রামে।
মেঘলা সকালে আমায় নামিয়ে দিয়ে চলে গেল মেমারি লোকাল। তারপরে নিস্তব্ধ প্ল্যাটফর্ম। এদিককার প্ল্যাটফর্মগুলি দেখে আমার খুব হিংসে হয়। এত নিরিবিলি, এত পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম চত্বর আমাদের কলকাতা বা আশেপাশের এলাকায় ভাবাই যায় না। এখান থেকে বেরিয়ে এবারে যাব প্রথম গন্তব্য বিবেকানন্দ আশ্রম। চলে এসেছি বিবেকানন্দ আশ্রমের সামনে। আসলে স্টেশন থেকে হেঁটে আমায় গুগল দেখাচ্ছিল প্রায় 25 মিনিট সময় লাগবে, কিন্তু একজন দেখিয়ে দিলেন ট্রেন যেদিকে চলে গেল সেই দিকে প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইনের পাশ দিয়ে মাত্র 1 মিনিট হেঁটেই এই আশ্রমে প্রবেশের গেট পাওয়া যায়। আশ্রমের ভিতরে ঢুকেই নজরে পড়ে সবুজের সমাহার। অনেকটা জায়গা জুড়ে এই আশ্রম। আমি ঢুকেছি মূলত পিছনের দিক দিয়ে। এদিকে একটি মন্দির এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে। এটি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত একটি ধর্মীয় এবং সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আশ্রমটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং এখানে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ রয়েছে। বড় বড় গাছপালা রয়েছে, রয়েছে একটি বড় পুকুরও। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান আয়োজিত হয়। আশ্রমটি সকলের জন্যই উন্মুক্ত এবং এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আসতে পারেন। একপাশে রয়েছে একটি ছাত্রাবাস, যেখানে বেশ কয়েকজন ছাত্র থাকে। পাশাপাশি এখানে পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এই চত্বরে আশ্রম কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পিকনিকও করা যায়। আশ্রমটিতে কলকাতা থেকে খুব সহজেই ট্রেন এবং অন্যান্য পরিবহন মাধ্যমে আসা যায়। ভালোই লাগলো শান্ত সুন্দর ছায়াঘেরা এই বিবেকানন্দ আশ্রমকে। এবারে রওনা দিলাম এখান থেকে। যাব উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি। হেঁটে মিনিট 7 লাগবে বলছে গুগল। পাড়ার মধ্যে দিয়ে দিব্যি চলেছি আমি, ভালোই লাগছে। এইবেলা বলে রাখি, এখানে কিন্তু টোটো পাওয়া যায়, তাই হাঁটতে না চাইলে আপনারা টোটো নিয়ে নিতেই পারেন। আমার অবশ্য হাঁটতে ভালোই লাগছে। চলে এসেছি আদি সপ্তগ্রামের উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি, যা শ্রীপাঠ উদ্ধারণ নামে পরিচিত। সপ্তগ্রাম তথা হুগলি জেলার একটি বিখ্যাত বৈষ্ণব তীর্থস্থান। এটি দ্বাদশ গোপালের একজন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ এবং এখানে নিত্যানন্দ মহাপ্রভুর শুভাগমন হয়েছিল। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে নজরে আসে একটি মন্দির, সামনে নাটমঞ্চ। এই মন্দির দেখতে দেখতে জেনে নেওয়া যাক উদ্ধারণ দত্ত সম্পর্কে খুব সংক্ষেপে 2-4 কথা। 1481 সালে এই সপ্তগ্রামেরই এক সুবর্ণ বণিক পরিবারে শ্রীকর দত্ত এবং ভদ্রাবতী দেবীর ঘরে জন্ম হয় দিবাকর দত্ত নামে এক শিশুপুত্রের। দিবাকর দত্তের বেড়ে ওঠা সপ্তগ্রামেই। মাত্র 26 বছর বয়সে তার পত্নী বিয়োগ হয় এবং তিনি গৃহত্যাগ করে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শরণে আসেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। নিত্যানন্দ তার নতুন নামকরণ করেন উদ্ধারণ, অর্থাৎ যার হাত ধরে সুবর্ণ বণিকদের জগৎ উদ্ধার হবে। অল্পকালের মধ্যেই তিনি শ্রী নিত্যানন্দের বিশেষ স্নেহভাজন এবং নিত্য পার্ষদ হয়ে ওঠেন। উদ্ধারণ দত্ত ঠাকুর ছিলেন একজন বিখ্যাত বৈষ্ণব সাধক এবং দ্বাদশ গোপালের অন্যতম। কথিত আছে দাপর যুগে তিনি সুবাহু নামে পরিচিত ছিলেন এবং কলিযুগে সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত রূপেই জন্মগ্রহণ করেন। উদ্ধারণ দত্ত তার বসতবাটিতে এই রাধাবল্লভ মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরে এখনও গৌরাঙ্গ মহাপ্রভুর 6 হাত বিশিষ্ট মূর্তি দেখা যায়, যা তিনি ব্যক্তিগতভাবে পুজো করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ডান পাশে শ্রী নিত্যানন্দ এবং বাম দিকে গদাধরের মূর্তি। অন্য একটি বেদিতে রাধা গোবিন্দের মূর্তি এবং একটি শালগ্রাম শিলা রয়েছে। সিংহাসনের নিচে অপর পার্শ্বে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের
একটি অষ্টধাতুর মূর্তি রয়েছে। শ্রীপাঠ উদ্ধারণে নিত্যানন্দ মহাপ্রভু এসে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন এবং তার আগমন উপলক্ষে এখানে উৎসব পালিত হতো। নিত্যানন্দ সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের এই বাড়িতে পরবর্তীতে নিয়মিত আসতেন এবং থাকতেনও। এই বাড়িতে প্রভু নিত্যানন্দ নিজের হাতে একটি মাধবীলতা বৃক্ষ রোপণ করেন। সেই গাছ আজও আছে। সেকালে দুর্ভিক্ষ ছিল বাংলার নিত্য সঙ্গী। সেই রকমই এক দুর্ভিক্ষের সময় উদ্ধারণ দত্ত আদি সপ্তগ্রামে 30 বিঘা এলাকা জুড়ে একটি অন্নসত্র খোলেন, যা দুর্ভিক্ষপীড়িত মানুষদের 2 বেলা আহারের একমাত্র ভরসাস্থল ছিল। পরবর্তীতে এই সমস্ত কৃতজ্ঞ মানুষদের তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন। এই 30 বিঘা অন্নসত্র থেকেই গ্রামটির নাম হয়ে যায় 30 বিঘা। 1541 সালে বৃন্দাবনে উদ্ধারণ দত্তের মৃত্যু হয়। বৃন্দাবনে তার মূল সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে পরে সপ্তগ্রামের বর্তমান শ্রীপাঠে তার প্রিয় মাধবীলতা গাছের পাশেই একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। প্রত্যেক বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদ্ধারণ দত্তের তিরোধান তিথিতে এখানে মহোৎসব পালন করা হয়। শ্রীপাঠ উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং বৈষ্ণবদের জন্য পবিত্র তীর্থক্ষেত্র। শ্রীনিবাস দত্ত ঠাকুর ছিলেন উদ্ধারণ দত্তের একমাত্র পুত্র। তাদের বংশধররা বিভিন্ন শাখায় ছড়িয়ে পড়েছেন এবং বর্তমানে কলকাতা, হুগলি ও আরও অনেক জায়গায় এখন বাস করেন। এই বাড়ির পিছন দিকে আছে একটি পুকুর, সেখানেই এসেছি এবার আমি। এই পুকুরের নাম নূপুর পুকুর। জনশ্রুতি, নিত্যানন্দ মহাপ্রভু যখন এখানে আসতেন তখন এই পুকুরেই তিনি স্নান করতেন। একবার স্নানের সময় পুকুরে তার পায়ের নূপুরটি হারিয়ে যায়, সেই থেকে নাম হয় নূপুর পুকুর। এমনিতে সবুজ আমবাগানে ঘেরা পুকুরটির পরিবেশ কিন্তু ভালোই। নূপুর পুকুর দেখে এবার রওনা দিয়েছি। যাচ্ছে কিছুটা দূরেই থাকা আদি সপ্তগ্রাম বাজারে। বাজার অবশ্য খুবই ছোট, অল্প কিছু দোকান। হাঁটতে হাঁটতে চলে এসেছি বড় রাস্তার উপরেই থাকা ভাই ভাই সুইটসের সামনে। আদি সপ্তগ্রামে এই একটাই নাকি মিষ্টির দোকান। আমার স্থানীয়রা বললেন মিষ্টি খেতে চাইলে এই দোকানই সম্বল। তবে এখানকার মিষ্টির মান নাকি খুবই ভালো বলে স্থানীয়দের দাবি। দোকানে অনেক রকমের মিষ্টি আছে দেখলাম, তবে ওরা বললেন রসমাধুরী নিতে। আমি সেই সঙ্গে পেল্লাই আকারের গোলাপজামও একটা নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে 1 মিনিট হেঁটেই চলে এসেছি আদি সপ্তগ্রামের অন্যতম প্রধান দ্রষ্টব্য সৈয়দ জামাল উদ্দিন মসজিদের সামনে। রাস্তার ধারেই এই মসজিদের অবশেষ। সামনেই চাপা গাছের তলায় থাকা বোর্ড বলছে বর্তমানে এই মসজিদ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দেখাশোনা করে। বাইরে থেকে দেখা যায় ইটের তৈরি মসজিদ। পাথরের অভাবে বাংলায় মন্দির এবং মসজিদ নির্মাণে পোড়ামাটির ব্যবহার অনেক বছর ধরেই চলে আসছে। মন্দিরে পৌরাণিক দৃশ্য, সেকালের সামাজিক দৃশ্য অথবা দেবদেবীর প্রতিকৃতি আমরা দেখতে পাই, কিন্তু ইসলাম ধর্মে তা সম্ভব নয়, কারণ মানুষের প্রতিকৃতি তৈরি করা নিষিদ্ধ এবং আল্লাহ নিরাকার। মসজিদের অলঙ্করণে তাই আমরা দেখতে পাই হয় ফুল পাতার কারুকাজ, না হলে জ্যামিতিক নকশা। এই মসজিদেও তেমন কিছু কাজ রয়েছে। মসজিদের সামনেই রয়েছে একটি শিলালিপি। 1870 সালে গবেষক হাইরেনরিক ব্লকম্যান সপ্তগ্রামে আসেন এবং এশিয়াটিক সোসাইটির জন্য মসজিদের পূর্ব দিকের দেওয়ালের এই প্রস্তরলিপির তর্জমা করেন। এই প্রস্তরলিপি থেকে জানা যায় এই মসজিদটি তৈরি হয়েছিল
সুলতান আবুল মুজাফফর নসরত শাহের সময়ে। তৈরি করিয়েছিলেন সৈয়দ জামাল উদ্দিন হোসেন, যার বাবার নাম সৈয়দ ফখরুদ্দিন, যিনি এসেছিলেন আমুল বলে একটি জায়গা থেকে। মসজিদ তৈরির সময় মুসলমান মতে রমজান 936 হিজরি অর্থাৎ 1529 সালের মে মাস। এই লিপিটি একটি কালো ব্যাসল্ট ফলকের ওপর লেখা। ব্লকম্যানের মতে লিপিতে যে আমুল জায়গাটির উল্লেখ রয়েছে তা আদতে ইরানের আমল, কিন্তু অন্য অনেকের মত এটা আসলে তুর্কিস্তানের শহর তুর্কমেনাবাদ, যার প্রাচীন নাম আমুল। যেহেতু তুর্কমেনাবাদ একসময় সিল্ক রুটের ওপরে পড়ত, এমন হতেই পারে যে ব্যবসায়ীদের সঙ্গেই একসময় ফখরুদ্দিন এদেশে চলে এসেছিলেন। হোসেন শাহী আমলে স্থাপত্য শৈলীর একটি উজ্জ্বল নিদর্শন এই সৈয়দ জামাল উদ্দিনের মসজিদ। মসজিদটি আকারে আয়তক্ষেত্রাকার, লম্বায় 14 মিটার এবং চওড়ায় 9 মিটার। পূর্ব দিকের দেওয়ালে রয়েছে 3টি দরজা, যার মধ্যে দিয়ে দেখা যায় পশ্চিম দেওয়ালে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ 3টি মেহরাব, যা নামাজিকে মক্কার দিক নির্দেশ করে। এই মেহরাবে থাকা টেরাকোটার অলঙ্করণ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যেটুকু বেঁচে আছে তা চোখের আরাম দেয়, মুগ্ধতা আনে। মসজিদের ছাদ বহুকাল আগে ধসে গিয়েছে এবং গম্বুজের কোনো অবশেষ এখন আর চোখে পড়ে না। 4টি কোণে 4টি মিনার এককালে ছিল বটে, কিন্তু এখন শুধুমাত্র উত্তর পশ্চিম কোণের মিনারটি দেখা যায়। যদিও ওই মিনারের উপরে উঠে আজান দেওয়া সম্ভব নয়, এগুলো শুধুমাত্র সৌন্দর্যায়নের কারণেই রয়েছে। মসজিদের উত্তর এবং দক্ষিণ দিকে আরও 2টি প্রবেশদ্বার রয়েছে। প্রার্থনা কক্ষের ভিতরে 2টি পাথরের থামের অবশেষ দেখা যায়। এরকম আরও ভাঙা পাথরের থামের টুকরো মসজিদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন থাম কিন্তু আমরা ত্রিবেণীর জাফর খান গাজীর মসজিদের ভিতরেও দেখতে পেয়েছি। মসজিদের বাইরের দিকের অংশে রয়েছে টেরাকোটার কাজ। সেগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হলেও যেটুকু রয়েছে সেটাও নয়ন মনোহর। মসজিদের বাইরে দক্ষিণ পূর্ব কোণের কাছে একটি উঁচু বেদির ওপরে রয়েছে 3টি কবর। দুদিকে 2টি কবর পুরুষের এবং মাঝেরটি মহিলার। এটা সহজেই বোঝা যায় কবরের ওপরে পাথর থেকে। পুরুষের কবরের ওপরে একটি 3 কোণা পাথর বসানো থাকে, যাকে বলে কালাম, কিন্তু মহিলাদের কবরের ওপরে শুধুমাত্র সমান একটি পাথরের ফলক দেয়া থাকে, যাকে বলে তক্তি। কবর 3টির কাছে এমন আরও লিপি রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি এই এলাকার ধ্বংসপ্রাপ্ত হওয়া অন্য কিছু মসজিদ থেকে আনা। সবকটি আরবি ভাষায় তুঘরা হরফে লেখা। তিনটি কবরের মধ্যে 2টি জামাল উদ্দিনের মা এবং বাবার কবর বলেই সবার ধারণা। তৃতীয়টি হয় তাদের খোয়াজা অর্থাৎ গুরুর অথবা তাদের পরিচারকের। জামাল উদ্দিনের মসজিদ দেখে এবার রওনা দিলাম আমি। যাব সামান্য দূরে দিল্লি রোডের উপরে থাকা সুয়াখাল পর্যটন কেন্দ্র দেখতে। কিন্তু মিনিট 4 গিয়েই ডান দিকে একটা বড় মাঠ দেখে বেশ পছন্দ হলো। নেমে গেলাম সেখানে। মনে হলো মিষ্টিটা এখানেই খেয়ে নেওয়া যাক, তাহলে আর বইতে হবে না।
এবারে তাহলে খুলে ফেলা যাক মিষ্টির বাক্স। ছোট্ট বাক্স, তাতে রসমাধুরীর ঘাড়ের পরে পড়ে রয়েছে গোলাপজাম। দেখাই যাক চোখে দেখা আর চেখে দেখার পার্থক্যটা। আদি সপ্তগ্রাম বেড়াতে এসে একটু মিষ্টি খাওয়া হবে না তা কি হয়? মিষ্টি পেয়েছি আমরা। আদি সপ্তগ্রামের যে বাজার, ছোট্ট বাজার, ছোট্ট একটা গঞ্জ, এককালের যে সপ্তগ্রাম বন্দর, তার যে বিরাট অবস্থা ছিল, আজ সেসব হারিয়ে আদি সপ্তগ্রাম নিতান্তই একটা গঞ্জ প্রায়। তো সেখানে ছোট্ট বাজার, সেখানে খুব বেশি দোকানপাটও নেই, তার মধ্যে একটি মাত্র মিষ্টির দোকান এখানে। আমি যা খোঁজখবর করে জানলাম, আমাকে স্থানীয়রা তাই বললেন, ওই দোকান থেকে আমরা মিষ্টি কিনেছি, তবে মিষ্টি নাকি ভালো। স্থানীয় মানুষের কথায় ওই মিষ্টি ভালো মিষ্টি। তো আমরা তো দেখে নিলেন, এখানে ওরা বললো রসমাধুরী ওদের খুব ভালো মিষ্টি, রসমাধুরীটা নেওয়া হয়েছে। আর তার সঙ্গে নেওয়া হয়েছে এই গোলাপজাম। গোলাপজামটার সাইজটা বেশ বড় ছিল, সেটা দেখে আমার একটু পছন্দ হলো। এত বড় সাইজের মিষ্টি, তো প্রথমে একটু গোলাপজামটা খাবো নাকি রসমাধুরীটা? আচ্ছা, গোলাপজামটাই খাই, এটাই আগে রয়েছে ওপরের দিকে। বেশ বড় সাইজ, কিন্তু গোলাপজামের এত বড় একটা সাইজ, সেটা 10 টাকায়। খেতে কিন্তু খারাপ না, দোকানটা ছোট এবং এখানে একটি দোকান, একাই সর্বেসর্বা, কিন্তু ভালো। গোলাপজামটা খেয়ে ভালো লাগলো আমার। অনেক গোলাপজামে কি হয়, গ্রামের যেসব মিষ্টিগুলো, ওই লেডিকেনি বলুন, গোলাপজাম বলুন, যাই বলুন, একটা তেলচিটে গন্ধ থাকে। এখানে গন্ধ নেই, এবং মিষ্টি একটা সুন্দর গন্ধ আছে। গোলাপজাম আমার ভালো লেগেছে। এবার রসমাধুরীর পালা। রসমাধুরীটা একটু ভেঙে খেয়ে দেখা যাক। এখান থেকে নিয়ে খুব হালকা একটা মিষ্টি, খুবই হালকা মিষ্টি, এবং সুন্দর একটা হালকা গোলাপ জলের গন্ধ, সেটা একেবারেই উগ্র নয়, গোলাপ জলের গন্ধ বেশ ভালো। তা আমি কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দর খেলাম। দুটো মিষ্টি খুব ভালো। হ্যাঁ, তো আদি সপ্তগ্রামে এসে ছোট্ট দোকান ছিল, একটাই দোকান ছিল, ভেবেছিলাম কী মিষ্টি হবে, কিন্তু মিষ্টি খেয়ে কিন্তু আমি তৃপ্ত। তাহলে একটু মিষ্টি খাওয়া যাক। এখনও আমাদের কিছু গন্তব্যে যাওয়া বাকি আছে আদি সপ্তগ্রামে, সেগুলো তো আমরা ঘুরে দেখবই, তবে মিষ্টি খেয়ে আমি তৃপ্ত। বাকি কথা হচ্ছে আবার অন্যান্য জায়গায় গিয়ে, আগে একটু মিষ্টি খাওয়া যাক। বাহ, সুন্দর। সত্যি মিষ্টি দুটি ভালো ছিল। সম্ভব হলে বাড়ির জন্য নিয়ে আসার ইচ্ছেও ছিল, কিন্তু এখনও অনেকটা ঘোরাঘুরি বাকি। মিষ্টির বাক্স নিয়ে ঘোরা বেশ অসুবিধে। দুটি মিষ্টির দামই 10 টাকা করে পিস। মনে পড়ল, আমরা ডানকুনি পর্বে রসমাধুরী খেয়েছিলাম, সেটা ছিল 25 টাকা পিস। আবার বড় রাস্তায় ফিরে খানিকটা এগোতেই চোখে পড়ল সরস্বতী নদীর সেতু। সেখান থেকে একটু চোখ রাখা যাক এই ঐতিহাসিক নদীর দিকে। এখান থেকে কয়েক কিলোমিটার আগেই ত্রিবেণীতে সরস্বতী নদী হুগলি থেকে বিচ্ছিন্ন হয়েছে। এরপর হুগলি নদীর পশ্চিম অববাহিকায় সমান্তরালে প্রবাহিত হয়েছে সরস্বতী। পরবর্তীতে সরস্বতী নদী এমন একটা অবস্থায় আসে যে সেখানে জাহাজ তো দূরের কথা, বড় নৌকাও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এখন দেখলে বোঝা দায়, একসময় এই নদী দিয়েই জাহাজের পর জাহাজ যেত, বাণিজ্য হতো। সরস্বতী তার নদীর তকমা হারিয়ে এখন শুধুই একটি খাল। তবুও এখানে এসে সরস্বতী নদী না দেখে গেলে অনেক কিছুই না দেখা রয়ে যায়। নদী দেখে চলে এসেছি সামনেই থাকা মগরা মোড়ে। সামনে দিল্লি রোড চলে গিয়েছে মগরার দিকে। এখানে দিল্লি রোড ধরে সামান্য এগোবো দক্ষিণে রাজহাটের দিকে। দুপা গেলেই চোখে পড়বে আরেকটি সেতু সুয়াখালের ওপরে। এই সেতুটি পার করলেই ডান দিকে সুয়াখাল পর্যটন কেন্দ্র। সেতুর ওপর থেকেই সুয়াখাল পর্যটন কেন্দ্রের খানিকটা অংশ দেখতে পাচ্ছিলাম। যেটুকু যা দেখলাম, সুন্দর সাজানো গোছানো পার্ক যেমনটা হয় তেমনটাই।
শিশুদের জন্য কিছু দোলনা বা স্লিপও চোখে পড়ল। এমন পার্ক আমায় খুব একটা টানে না, তাই তো এটুকু দেখেই মনে হলো ভিতরে না গেলেও চলবে। তবু এলাম পার্কের সামনে। এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। তবে যেটা দেখে একটু উৎসাহিত হলাম সেটা হলো চিরাচরিত বা অচিরাচরিত শক্তির উৎস সম্পর্কে থাকা প্রদর্শনী আছে, কিন্তু শুনলাম সেগুলি এখন অকেজো হয়ে বন্ধ। ফলে আমি আর এই শুয়াখাল পার্কে প্রবেশ করলাম না। তবে আপনারা এলে এই পর্যটন কেন্দ্রে কিছুটা সময় কিন্তু কাটাতেই পারেন। শুয়াখাল পর্যটন কেন্দ্র থেকে একটা রাস্তা চলে গিয়েছে ভিতরে ময়ূরমহল পিকনিক পার্কে। সেদিকে এগোলাম আমি। এগোলাম শুধুমাত্র রাস্তাটির জন্য। দুপাশে সবুজের মাঝে ওই রাস্তাটি আমায় টানছিল। সেই পথ ধরে যাচ্ছি ময়ূরমহলের দিকে। ময়ূরমহলও একটি বিনোদন পার্ক। এখানেও অন্যান্য জায়গার মতো কপত কপতির ভিড়। আমি আর তাই বেরসিক মানুষের মতো সেই পার্কে ঢুকে অন্যদের সুখে ব্যাঘাত ঘটাতে চাইছিলাম না। ফিরে যাই বরং বড় রাস্তার দিকে। শুয়াখাল পর্যটন কেন্দ্রের ঠিক বিপরীত দিকে দিল্লি রোডের ওপারে চোখে পড়ল মারাংবুরুর একটা মন্দির বা থান যাওয়ার জন্য বড় একটা তোরণ। এইরকম জায়গায় আদিবাসীদের একটা মন্দির পাবো সেটা আশা করিনি। এগোলাম তোরণের ভিতর দিয়ে সরু রাস্তা ধরে। খানিকটা এগোতে একটা সবুজ মাঠ, সেখানেই ছোট বড় নানান গাছের সারি। জায়গাটা কিন্তু দারুণ। তবে শুনলাম এখানে মন্দির কিছু নেই। 10ই বৈশাখ উৎসব হয় এবং মেলা বসে। এমনিতেই আদিবাসীরা গাছকেই দেবতা হিসেবে পুজো করেন, তাই এখানেও গাছের সমাহার। আমার কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগলো। নিরিবিলি নির্জন, নানান রকমের সবুজের সমাহার। গাছের ডালে একাকী দোলনার ছবি। ওপাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী। সব মিলিয়ে দারুণ দারুণ দারুণ। এখানে কিছুক্ষণ থেকে এবার রওনা দেয়া যাক। চলে এসেছি মগরা মোড়ে একটা ধাবায়। দুপুর প্রায় 2টো বাজে। এবারে মধ্যাহ্ন ভোজনটা সেরে নেওয়া দরকার, কারণ এর পরে আবার সপ্তগ্রামের ভিতরে ঢুকলে কোনো ভাতের হোটেল মিলবে না। এই ধাবাটি ছিমছাম। আমি নিয়েছি মাছ ভাতের থালি। দাম পড়ল 110 টাকা। খাওয়া দাওয়া সেরে ধরে নিয়েছি একটা টোটো। মগরা মোড় থেকে চলেছি আদি সপ্তগ্রাম বাজারের দিকে। মোড়ের মাথায় নেমে আমি যাব রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি। টোটো থেকে নেমে শুরু করেছি হাঁটা। এখান থেকে মিনিট 10 হাঁটতে হবে বলছে গুগল। তবে গ্রামের সবুজ ছায়াঘেরা পথে হাঁটতে মন্দ লাগে না, তাই চারপাশ দেখতে দেখতে ভালোই চলেছি আমি। সপ্তগ্রামে বেড়াতে এসে বা আদি সপ্তগ্রামে বেড়াতে এসে একটা জিনিস কিন্তু আমার দারুণ লাগলো, সেটা হচ্ছে সবুজ প্রকৃতি। অসাধারণ। এই যে এখন আমি যাচ্ছি যেখানে আর কি, সেই রাস্তাটা দারুণ। মানে চারপাশে সুন্দর জঙ্গল, জঙ্গল বলা যায় না, গাছপালা দিয়ে ঘেরা আর কি। দারুণ একটা পরিবেশ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নানান রকম ফলের গাছ। সে এক অসাধারণ সুন্দর পরিবেশ। মানে আমার খুব এইটা দারুণ লেগেছে। এইটা দেখুন রাস্তাটা আপনারা একবার, যে কত সুন্দর রাস্তা এটা হতে পারে। মানে
এই রাস্তায় গিয়েও শান্তি, দারুণ। এই যে কি সুন্দর রাস্তাটা, দারুণ। এপাশে সবুজ, এদিকেও সবুজ, অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এই রাস্তায় হেঁটেও মজা, দারুণ লাগছে। এত সবুজ সুন্দর পরিবেশ পাবো আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, জায়গাটা নিরিবিলি নির্জন ছিল ঠিকই, কিন্তু এটা দারুণ একটা পরিবেশ। একটু হাঁটি চলুন এই রাস্তায়। অপূর্ব সুন্দর ছায়াঘেরা পথ পেরিয়ে চলে এসেছি গন্তব্যের কাছে। সামনেই রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে। সপ্তগ্রামের কৃষ্ণপুরে ধনী জমিদার বংশে 1494 সালে গোবর্ধন দাসের পুত্র হিসেবে রঘুনাথ জন্মগ্রহণ করেন। রঘুনাথ দাস স্বাভাবিক ভোগ, সুখ, আনন্দের প্রতি বিশেষ অনাগ্রহ এবং অপেক্ষাকৃত অল্প বয়স থেকেই বেশি ধর্মীয় সাধনার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন বলে জানা যায়। রঘুনাথের এই বৈরাগ্য তার পিতামাতার অসন্তোষের কারণ হয়েছিল। রঘুনাথ দাস আধ্যাত্মিক জীবনযাপনের লক্ষ্যে গৃহত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পিতামাতা রাজি হননি। অবশেষে রঘুনাথ দাস তার বাড়ি থেকে পালিয়ে যান এবং পুরীতে গিয়ে গুরু শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করেন। এখন দুপুরবেলা। রঘুনাথ দাসের জন্মভিটের মন্দির অবশ্য বন্ধ। আমাদের পুরনো বা নিয়মিত দর্শকদের মনে থাকবে, পানিহাটি ভ্রমণ পর্বে আমরা দই চিড়ে উৎসবের কথা বলেছিলাম। এই রঘুনাথ দাস গোস্বামী আয়োজন করেছিলেন সেই পানিহাটির বিখ্যাত চিড়াদধি উৎসব। নিত্যানন্দ এবং তার সহযোগীদের সঙ্গে দেখা করতে রঘুনাথ পানিহাটিতে গিয়েছিলেন। নিতাই তাকে সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের চিড়ে দই খাওয়াতে অনুরোধ করেছিলেন। রঘুনাথ আশপাশের গ্রাম থেকে উপকরণের ব্যবস্থা করে তার সহযোগীদের সাহায্যে 2 ধরনের চিড়াদধি প্রস্তুত করেন। রঘুনাথ দাস গোস্বামী পুরীতে বেশ কিছু বছর শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন। এরপর তিনি বৃন্দাবনে চলে যান। 1543-44 সালে তিনি সেখানে রাধাকুণ্ড নামে পরিচিত এক পবিত্র হ্রদের কাছে বেশ কিছু বছর বাস করেন। রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনের ষড় গোস্বামীদের একজন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থও রচনা করেছেন, যার মধ্যে অভীষ্ট সূচনা, দানকেলি চিন্তামণি, স্তবমালা, মুক্তাচরিত বিশেষভাবে উল্লেখযোগ্য। আনুমানিক 1586 সালে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে দেহত্যাগ করেন। রঘুনাথ গোস্বামীর বাড়ি থেকে এবার রওনা দিলাম। এখান থেকে যাব দেবানন্দপুর। কাছেই, মাত্র মিনিট 15 হাঁটা পথ। এই পথের শোভাও চমৎকার। রঘুনাথ গোস্বামীর বাড়ির থেকে কাছাকাছি তো দেবানন্দপুর শুনলাম, শরৎচন্দ্রের বাড়ি মিনিট 15 মাত্র পথ ওরা বললেন। তো তাই শরৎচন্দ্রের বাড়ির দিকে যেতে, অর্থাৎ দেবানন্দপুরের দিকে যেতে যে রাস্তায় গুগল একটা শর্টকাট দেখালো, শর্টকাটটা এই বাঁশবাগানের মধ্যে দিয়ে এসেছে। এত সুন্দর একটা শর্টকাট পথ হবে সেটা কিন্তু আমি আশা করিনি। দারুণ, মানে এত বড় একটা বিশাল, দেখুন বাঁশবাগান। সত্যজিৎ রায় কি এখানেই সেই ভূতের রাজার বর দেওয়ার শুটিংটা করেছিলেন? গুপি বাঘা কি এখানেই রাত্রিবেলায় এসেছিল? এত বড় বিশাল একটা বাঁশবাগান এইখানে রয়েছে আমি তো আশাই করিনি। এবং দারুণ নিস্তব্ধ সুন্দর। হ্যাঁ, ওই ইয়েতেই একটু আগেই আমি যে জায়গা দিয়ে আসছিলাম সুন্দর বলে, এই জায়গাটা তার চেয়েও সুন্দর, অসাধারণ, দারুণ একটা জায়গা। এত ভালো সবুজ প্রকৃতি পাবো সত্যি আমি ভাবিনি। আদি সপ্তগ্রাম কিন্তু আমাকে এই প্রকৃতির দিক থেকেও মুগ্ধ করেছে। দারুণ সবুজ সুন্দর। এই বাঁশবাগানের মধ্যে দেখছি সামনে আবার একটা মন্দির, জোড়া মন্দির, মনে হচ্ছে শিব মন্দির। চলুন শিব মন্দিরটা যাওয়া যাক। এইখানে একটা শিব মন্দির থাকবে এই পুরো বাঁশবাগানের মধ্যে, কেউ কোথাও নেই, এটা কিন্তু আশা করিনি। চলুন তাহলে শিব মন্দিরে যাওয়া যাক বা শিব মন্দিরটা দেখা যাক। মন্দিরটা নয়, 2টি মন্দির আছে দেখছি, দেখা যাক কিসের মন্দির সেগুলি।
এই যে সেই মন্দির, দেখুন বাঁশবাগানের মধ্যে দিয়ে এই মন্দির আমরা এসেছি। চলুন তাহলে মন্দিরটা দেখা যাক। এসেই যখন পড়েছি, তারপরে এখান থেকে আমরা আবার দেবানন্দপুরের শরৎচন্দ্রের ইয়েতে যাব, জন্মস্থানে যাব। তার আগে এখানে একটু মন্দিরটা দেখে নিই। বাঁশবাগানের মধ্যে শুনশান পরিবেশে দুটি মন্দির মুখোমুখি। আটচালা ঘরানার মন্দির দুটিকে আমি দূর থেকে শিব মন্দির বলেই মনে করেছিলাম। সাধারণত গ্রামের শিব মন্দিরগুলি এমনই হয়, বহু জায়গাতেই জোড়া শিব মন্দির আমরা দেখেছি, কিন্তু এখানে দেখলাম দুটির মধ্যে একটি শিব মন্দির, অন্যটি কালী মন্দির। তবে কালীর পাশে অন্য বেশ কিছু মূর্তিও চোখে পড়ল। পরে স্থানীয়দের কাছে শুনলাম এই মন্দির সপ্তঋষির আসন বলে এলাকায় পরিচিত। যাই হোক, জায়গাটি কিন্তু ভারী চমৎকার। এবার এখান থেকে আবার বেরিয়ে পড়েছি। গুগল বলছে দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর মিনিট 10 হাঁটা পথ। এখানেও টোটো আছে দেখলাম, কিন্তু এমন পথে আমি হেঁটে যাব বলেই ঠিক করেছি। চলে এসেছি দেবানন্দপুরে। আমি যেহেতু গ্রামের পিছন দিয়ে ঢুকেছি, তাই প্রথমেই চোখে পড়ল শরৎচন্দ্রের একটি মূর্তি, তার পিছনে দুটি প্রাচীন মন্দির। এখানে মোট 4টি মন্দির আছে দেখলাম, বাকি দুটি ভগ্নপ্রায়। ছোট্ট মাঠের মাঝে কথাশিল্পীর এই পূর্ণাবয়ব মূর্তিটি, পাশেই একটি স্কুল। শরৎ মূর্তি থেকে মাত্র 1 মিনিট হেঁটে এবার এসেছি শরৎ স্মৃতি মন্দিরের কাছে। নীলসাদাই বাড়িটি শরৎ স্মৃতি মন্দির নামেই পরিচিত। 1939 সালে শরৎচন্দ্রের প্রথম বর্ষ স্মৃতিসভায় দেবানন্দপুরের সুসন্তান দ্বিজেন্দ্রনাথ দত্তমুন্সির চেষ্টায় এই শরৎচন্দ্র স্মৃতি সমিতি গঠিত হয়। সেই সমিতি শরৎচন্দ্র স্মৃতি মন্দির নির্মাণকল্পে অর্থ সাহায্যের জন্য দেশবাসীর উদ্দেশ্যে একটি আবেদনপত্র প্রচার করেন। সেই আবেদনপত্রে স্বাক্ষর করেন সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, কাজী নজরুল ইসলাম সহ সেকালের বহু বাংলা শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা। দেবানন্দপুরের জমিদার দত্তমুন্সি পরিবারের দান করা জমিতে 1959 সালের 26শে জুলাই শরৎচন্দ্র স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন কেন্দ্রীয় তথ্য ও বেতার মন্ত্রী ডাক্তার বি.ডি. কেশকার। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গ্রামবাসীদের দ্বারা 1920 সালে প্রতিষ্ঠিত বয়েজ ইউনিয়ন লাইব্রেরি নামে 1928 সালের 16ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের 53তম জন্মদিনে শরৎচন্দ্র পল্লী পাঠাগার এবং 1938 সালে তার তিরোধানের পর শরৎ স্মৃতি পাঠাগার রূপে চিহ্নিত হয়। 1960 সালের 1 জানুয়ারি থেকে রাজ্য সরকার এই পাঠাগারটি গ্রামীণ গ্রন্থাগার রূপে স্বীকৃতি দেয়। এটি প্রতি মাসের রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। এই শরৎ স্মৃতি মন্দিরের ভিতরে আছে একটি দুর্দান্ত সংগ্রহশালা, যেখানে কথা সাহিত্যিকের ব্যবহৃত আরাম কেদারা, ছড়ি থেকে শুরু করে তার হাতে লেখা দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি, দুষ্প্রাপ্য কিছু ছবি রয়েছে। এছাড়াও শরৎচন্দ্রের জন্ম, শৈশব, যৌবন এবং বার্ধক্যের বিভিন্ন পর্যায়েও মাটির মডেলের আকারে 57টি কাচের বাক্সে সংরক্ষিত আছে এই সংগ্রহশালায়। এই সংগ্রহশালার পাশের ঘরে আছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার। সেখানে শরৎচন্দ্রের সমস্ত বই সংরক্ষিত আছে।
তবে সংগ্রহশালা এবং পাঠাগারের ভিতরে ছবি তোলা বারণ, তাই ভিতরের ছবি আপনাদের দেখানো গেল না। স্মৃতি মন্দির থেকে এবারে যাই চলুন লেখকের জন্মভিটে দেখতে। খুব বেশি দূরে নয়, স্মৃতি মন্দির থেকে 10 পা যেতেই বাঁ দিকেই বাড়িটি পড়ে। দেবানন্দপুর ডাকঘরের একেবারে লাগোয়া বাড়িটির গায়ে লেখা সাহিত্যাচার্য শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহ। রাস্তার ধারে একটি ফলক, ঠিক তার পাশেই ছোট্ট লোহার গেট। সেটির একটি পাল্লা অবশ্য ভেঙে এখন ঝুলছে। ঢুকে পড়লাম ভিতরে। ঢুকেই বাঁদিকে বৈঠকখানা, রয়েছে পরিচ্ছন্ন দালান, কিন্তু কোথাও যেন একটা অযত্নের ছাপ নিয়ে। দুপা এগোতেই সামনে শরৎচন্দ্রের সাদা পূর্ণাবয়ব মূর্তি, বই হাতে তিনি দাঁড়িয়ে। 1283 সনের 31শে ভাদ্র বা 1876 সালের 15ই সেপ্টেম্বর এই বাড়ির একটি মাটির ঘরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। শৈশবের কিছুটা সময় এখানে তিনি কাটিয়েছিলেন। ভর্তি হন স্থানীয় প্যারী পণ্ডিতের পাঠশালায়। পরে বাবার সঙ্গে চলে যান ভাগলপুরে। শরৎচন্দ্রের 6 বছর বয়সে পিতা মতিলালের ডিহিরির চাকরি চলে গেলে মাতুল বংশের দান করা এই জমিতে এই 2 কামরার পাকা বাড়ি এবং বৈঠকখানা গৃহ নির্মাণ করেন। পরে কিছু বছরের জন্য এখানে ফিরে এলেও আবার অর্থাভাবে 1893 সালে দেবানন্দপুর ত্যাগ করে পিতামাতার সঙ্গে স্থায়ীভাবেই ভাগলপুর চলে যাওয়ার 3 বছরের মধ্যে এই ভবনটি নিলামে মাত্র 225 টাকায় বিক্রি হয়ে যায়। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি পৈতৃক ভিটা উদ্ধার করতে পারেননি। 1975 সালে রাজ্য সরকার এই ভবনটি অধিগ্রহণ করে। এখন অবশ্য এই বাড়িতে অযত্নের ছাপই স্পষ্ট, তবে গাছপালা আছে অনেক। ভবনের পিছন দিকে একেবারে শেষে চোখে পড়বে কোনায় থাকা হলুদ সুতিকা গৃহ। ছোট্ট এই ঘরটিতেই ভূমিষ্ঠ হয়েছিলেন মহান সাহিত্যিক, যার লেখা বিভিন্ন ভারতীয় ভাষায় সবচেয়ে বেশি অনুদিত, যাকে সাদরে বরণ করে নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। কিন্তু সুতিকাগারের দরজা এখন আর নেই। এই ঘরে এখন সারমেয়দের সোনার সংসার। হাওড়ার দেউলটিতে শরৎচন্দ্রের অপর বাড়িটি এখন বেশ যত্নেই রয়েছে, কিন্তু দেবানন্দপুরে কথাশিল্পের জন্মভিটে অতটা আদর পেয়েছে বলে আমার মনে হলো না। বিকেল হয়ে গিয়েছে। শরৎচন্দ্রের বাড়ি দেখে এবার রওনা দিলাম এখান থেকে। নিয়ে নিয়েছি টোটো, যাব সোজা ব্যান্ডেল স্টেশন। এখান থেকে ব্যান্ডেল স্টেশনই কাছাকাছি পড়ে। দেবানন্দপুরে আমি মূল দ্রষ্টব্যগুলি দেখে গেলেও মনে হলো আরও একটু সময় এখানে থাকা প্রয়োজন ছিল। দেবানন্দপুর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে শরৎচন্দ্রের ছেলেবেলার নানান স্মৃতি, যা বারবার উঠে এসেছে তার বিভিন্ন লেখনীতেও। সেগুলি আরও ভালো করে ঘুরে দেখতে হলে আবার আসতে হবে এই দেবানন্দপুরে। চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। এবার এখান থেকে ধরে নেব ট্রেন, যাব নৈহাটি, সেখান থেকে আবার ট্রেন ধরে দমদম। প্ল্যাটফর্মে ঢুকে শুনলাম বর্ধমান থেকে শিয়ালদাহগামী ট্রেনটি আধ ঘন্টা লেট, সেটি আসবে এখন। আমার তো ভালোই হলো, এই ট্রেনটি পেলে একেবারে দমদমে গিয়ে নামতে পারবো। তাহলে বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে। এবারে বলি আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে এলে হাওড়া বা শিয়ালদাহ থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে সরাসরি আদি সপ্তগ্রামে এসে নামা যায়। ব্যান্ডেল পর্যন্ত এসে সেখান থেকেও টোটো বা বাসে আদি সপ্তগ্রাম যাওয়া যায়। গাড়িতে বা বাইকে এলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এসে আদি সপ্তগ্রামে যাওয়া যেতে পারে। আমি কিন্তু হাঁটতে ভালোবাসি, তাই তো হাঁটি। কিন্তু আপনারা ট্রেনে এলে স্টেশনে নেমেই টোটো পেয়ে যাবেন, সবটা ঘুরে দেখতে অসুবিধে হবে না। আদি সপ্তগ্রামে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এখানে আশেপাশে 2-1টি রিসর্ট হয়েছে, নেটে তার খোঁজ মিলে যাবে সহজেই, চাইলে সেখানে থাকতেই পারেন। খাওয়া দাওয়া করতে হলে দিল্লি রোডই ভরসা, বেশ কিছু ধাবা আছে। আদি সপ্তগ্রামের ভিতরের দিকে তেমন ভালো হোটেল বা রেস্টুরেন্ট কিন্তু মিলবে না। ইতিহাস, প্রকৃতি, ধর্ম, শিক্ষা এবং ঐতিহ্য সব মিলিয়ে আজকের বেড়ানোটা কিন্তু দারুণ হলো। আজ তাহলে এখানেই শেষ করি, আবার ফিরে আসবো
সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।